কাশ্মীর ব্লগের প্রথম পর্বে ছিল আমাদের দিল্লিতে লেওভারের সময়ের ঘোরাঘুরির সাথে কাশ্মীরের শ্রীনগরের কিছু ট্যুরিস্ট স্পট দেখা। আর এবারের পর্ব হচ্ছে পেহেলগাম আর সোনমার্গ নিয়ে। এই ভিডিওটা না দেখলে দেখা যাবে আপনিও পেহেলগামে আর সোনমার্গে আমাদের মতোই ভুল করে আসবেন। আর যারা আগের পর্বটা দেখেন নাই তারা এই উপরে কোনায় ক্লিক করে দেখতে পারেন। বাংলাদেশ থেকে দিল্লি আর তারপরের দিন দিল্লি থেকে শ্রীনগরে কিছু ঘোরাঘুরি আর তারপর হোটেলে যেয়ে ঘুম। পরের দিন আমরা সোনমার্গ যেতে চাইলে আমাদের ড্রাইভার বলল ওই দিনটায় পেহেলগাম গেলে ভালো হবে, তো রওনা দিলাম পেহেলগামের দিকে। পেহেলগাম যাওয়ার পথে প্রথমে আমাদের ড্রাইভার নিয়ে গেল অনন্তনাগ নামের একটা জায়গায়। ওইখানে এক গাদা জাফরান, ড্রাইড ফ্রুট আর বাদামের দোকান। এর মধ্যে একটা দোকানে গিয়ে আমরা ভাবছিলাম কয়েক কেজি জাফরান আর ড্রাইড ফ্রুট কিনে আনবো। পরে গিয়ে শুনি জাফরানের দাম হলো 300 রুপি প্রতি গ্রাম। জি, প্রতি গ্রাম 300 রুপি, তার মানে কেজি হইল 3 লাখ রুপি। ये इसकी जो पहचान होती है, पहली पहचान इसकी होती है इसकी शेप और साइज़ से। अब कोई भी स्टिक अगर देखोगे ना, वो एक साइड से मोटी है और दूसरी साइड से पतली है। दूसरी पहचान होती है आपको इसमें से एक एक पत्ती लेना है और वो फ्रंट टीथ से बाइट करना है। चबाने के बाद आपको स्लाइटली बिटर लगेगा। इसी की एक्सपायरी फील आता है जब आप इसको फ्रंट टीथ से स्लाइटली फील द बिटर टेस्ट का कोई साइड इफेक्ट नहीं है, ना कोई एक्सपायरी। बट आपको इसको 3 चीज़ से बचाना है। फ्रिज में नहीं रखना होता है, गीला हाथ से ऐसे छूना नहीं है और डायरेक्ट सनलाइट से दूर रखना। और दुनिया में सर जितने भी मसाले हैं, सब मसालों में से महंगा मसाला आपके साथ है, दैट इज़ रेड फूड इसको बोलते हैं। ठीक है, ये पहले नंबर पे आता है। दूसरे नंबर पे आता है ब्लैक फूड। इसका नाम क्या है ये ड्रिंक का? कावा। ये ट्रेडिशनल टी इधर। कावा जो बनता है ये सिर्फ पानी में बनाना पड़ता है। पानी में बॉईल करने से पीना। ये एक आता है ये आपको पूरा पानी भी बॉईल करना होता है अकॉर्डिंग टू कप्स उसके होता है, जो सब आपकी मछली में होता है फिश। ठीक, और ये एक खा के देखो। हाँ, ये अब ट्रेल के लिए अपना। और इसमें देखो ऑयल सर, ये अखरोट है ना। उसके बाद ट्रेन के 2 दिन में সেই দোকানে যে আমাদের সবার মধ্যে সব দিয়েছে করে করে বলে 3 রকমের বাদাম নিয়ে আমরা চলে এসেছি। সাফরান কিন্তু স্পাইসের করে এখন আমরা যাইতেছি পেহেলগামের দিকে। পেহেলগামে গিয়ে দেখা যাক ম্যাগি খেয়ে নাকি বাঁচতে হবে, উমিয়া বলতেছে। এই দোকান থেকে এক গাদা টাকা খরচ করে আমরা ভাবছিলাম আর টাকা খরচ হবে না। আর এর মধ্যে আপেল বাগান আসলো। রাস্তায় রাস্তায় আপেল জুসের দোকান, সাথে আরো আচার, চাটনি। তো ভাবলাম 50 রুপি করে খেয়েই দেখি জুসটা কেমন। কোনো পানি ছেড়ে শুধু আপেল দিয়ে জুস বানালো আমাদের সামনে। वो गोल्डन एप्पल है, कभी सुना है गोल्डन एप्पल? गोल्डन एप्पल कौन सा गोल्डन एप्पल? वही जो मैंने उठाया था, वो कश्मीर के बाहर नहीं जाता है। सच में? दीजिए। आप नहीं देंगे आपको, वो मैंने बिल्कुल से ऐसी डाला था। थैंक यू। ये एप्पल की चटनी, ये लोटस टेम्प के लिए, ये गार्लिक क्या है, ग्रीन गार्लिक जिसे बोलते हैं। ये हमारे अपने प्रोडक्ट्स होते हैं, ये हमारी ओके ना। कौन सा अच्छा है? लोटस का बहुत फेमस होता है कश्मीर में। ये है एप्पल जैम। एप्पल जैम सैफरन दे दो। এটা কি চেরি? चेरी जैम আমাদের ये দেশে आपको मार्केट में कहीं नजर नहीं आएगा, ये हमारा अपना प्रोडक्ट होता है, ये मार्केट में एलो भी नहीं होता है। अच्छा है। हाँ, ये तो होता ही है, बिल्कुल फ्रेश बनता है। ये एपी फिश की तरह नहीं है, पता नहीं क्या होता है। सही। এইবার আর থামাথামি নাই, সোজাসুজি পেহেলগাম। পেহেলগাম আমাদের যেখানে নামাই দিল সেই জায়গায় পনির রাইডের জন্য আমাদের কাছে লোকজন ছুটে ছুটে আসতেছিল মৌমাছির মতো। প্রথমে এদের দাবি 2500 টাকা দিলে বাইসরন ভ্যালি ঘুরায় আনবে।
इसको शूज को ध्यान रखना और मैडम आगे झुको झुको आगे সামনে সামনে একদম নাইস লাগছে আমাদের আপাতত বুট পরে এখন কিসের উপরে দিয়ে যে নিয়ে যেতে হইতেছে টাকা দিয়ে হইতেছে পেইন কিনলাম কি কও তো এটা দামাদামি করে আমরা 1800 টাকাতে আনলাম। এরপর ছোট একটা ঘোড়ার উপর করে টুকুস টুকুস করে হেলে দুলে আমরা যেতে থাকলাম বাইসরনের দিকে। তো আমরা ভাবছিলাম 2500 থেকে 1800-তে নামায় ব্যাপক জিতছি, কিন্তু আসলে এই পনি রাইড 800-900 রুপির বেশি কোনো মতেই না। রেফারেন্সের জন্য এই সাইনবোর্ডটা দেখেন, এটা ওরা ঘোড়ার জায়গাতে রাখে না, আর ড্রাইভারও আপনাকে এটার ব্যাপারে বলবে না। তো এরা যত যাই বলুক না কেন, আপনারা কোনো মতে 800 রুপির বেশিতে রাজি হবেন না। যদি পারেন 600 এর আশেপাশে রাখার চেষ্টা করবেন। মোবাইল পড়ে গেছে। আর এই যে প্রতিমন্ত্রী পড়লো এক খরগোশ আর তার মালকিন, একে ধরলেই আপনার অন্তত 20 থেকে 50 রুপি গচ্চে যাবে। আমরা এখন বাইচলন ভ্যালিতে যেতেছি ঘোড়ার পিঠে চড়ে। পিছনে আমার সঙ্গীর সাথে কই ওমা আমি একলা আছি। ঘোড়ার পিঠে চড়া যত সহজ মনে হয় ততটা আসলে সহজ না, কারণ ভয়াবহ একটা রাস্তা দিয়ে আমরা যেতেছি। আর এই যেমন পিছে 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 কই পিছে কই ওই যে ওখানে দুইজন আছে, কিন্তু খুবই খারাপ রাস্তা, তো ভয়ে মরে যেতেছে। বাইসলন ছাড়াও আরো বেশ কিছু জায়গা আছে, যেমন বেতা ভ্যালি, আরু ভ্যালি। সময় থাকলে এইসব জায়গাতেও যাবেন। আমাদের কাছে সময় ছিল না, আমরা একটু দেরিতে বেরিয়েছিলাম। বলতেছিলাম একটা বাসা নিবো, বাসার হোমস্টে বানাবো, রান্না বান্না করবো, তুমি তো ড্রাইভার গিরি করবো না, লেজে ঘোরা চালাবো, তারপর এখানেই থাকবো। এখানে থাকবা? নদীতে জল আছে, জল ভরতে যাবো, আর তুমি যে খাবার দিবা, হাগু পরিষ্কার। একচুয়ালি আমার মাথাটা যাইত তোমার এই স্বপ্ন শুনতে শুনতে। ওকে, আমরা আসছি বাইসলন ভ্যালিতে। বাইসলন ভ্যালিতে আসার পরে এক গাদা লোকজন আমাদের ধরতেছে, কারণ ছবি তুলতে হ্যান ত্যান করতে। এটা মনে হয় কোনো একটা পাহাড়, আমি জানি না কি পাহাড়। আর হচ্ছে এই যে ম্যাডামদের এখন ফটোশ্যুট চলতেছে। এখানে আমাদের আধা ঘন্টা থাকার জন্য বলছে। আমরা সম্ভবত 3টার দিকে রওনা দিচ্ছি। 3টার দিকে রওনা দিচ্ছি, 1 ঘন্টা ধরে হর্স রাইড করে আমরা আসলাম। মোটামুটি 1800 টাকা, 1800 রুপি নিচ্ছে আমাদের জন্য, শুধু বাইসলন ভ্যালিতে আসার জন্য। জানি না বেশি পড়ছে না কম পড়ছে, আমাদের কাছে তো মানে পুরো 2500 যাচ্ছিল। আই থিঙ্ক বেশি পড়ে গেছে। বাইসলন এসে বুঝলাম এটা কেন মিনি সুইজারল্যান্ড বলা হয়। দূরে পাহাড় আর বিশাল বড় একটা সবুজ ময়দান, সাথে আবার অনেককে দেখলাম জিপ লাইনিংও করছে। আর আমার কপালে যেহেতু এই দুইজন জুস ছিল, এরা আমাকে কাশ্মীরের ট্রেডিশনাল ড্রেস পরাই দিল। 3 জনের জন্য 400 রুপি। মেইন কথা হলো এরা এখন ছবি তুলবে, এখন আমাকেও সাথে না নিলে কেমন একটা হয়ে যায় না? আমাকে পাঞ্জাবি বা হচ্ছে গিয়ে ওই যে আলিফ লাইনের যে যোদ্ধাগুলো থাকতো, একটাও জিন বলে নাই, আমি বেঁচে গেছি। হুকুম টাইপের ওই যে যোদ্ধা আসতো, আকবরের যোদ্ধা, একেবারে মুঘল সেটাই আমাদেরকে ভালো মনে হচ্ছে। ছবি তুলে দাও। ওকে, শুরু হয়ে গেছে। বাইসলনের সবচেয়ে মজার ঘটনা ঘটছিল এই শাল কেনার সময়। এই লোক আমাদের কাছে আসছে শাল বিক্রি করার জন্য। অদ্ভুত অদ্ভুত দাম চাইতেছে। ধরেন এক একটা শাল 6000 রুপি, 4000 রুপি করে। সে বলতেছে পেহেলগামে যেসব গ্রাম আছে সেখানে লোকালি বানানো হয় এই শাল, আর এইগুলোই তারা সবাই পরে। তো কেনাকাটা শেষে আমরা সবাই খুশি, কিন্তু পরে রাতে যখন আমরা শ্রীনগরে ঘুরতে বের হয়েছিলাম তখন বুঝতে পারলাম যে আমরা
500 টাকার শাল 900 টাকায়, আর আমাদের লিপি আপা 700 টাকার শাল 1500 টাকায় কিনছে, টুকু রুপিতে কিনছে। এই এক গাদা জিনিসপাতি কিনছে এই দুই মহিলা মিলা। 5:30 বাজে, আমরা এখন ব্যাক করতেছি। জানি না আর কোনখানে যেতে পারবো, মনে হয় না আর কোথাও যাওয়ার পসিবল হবে। এরপর আমরা আবার ব্যাক করলাম পেহেলগামে, যেখানে আমাদের গাড়ি ছিল। পেহেলগামে এই রাইড শেষে পরে আমরা শহর ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু সেটা তেমন কোনো ক্লিপ আসলে নেওয়া হয়নি। পরের দিন সকালে আমাদের যাওয়ার কথা ছিল সোনমার্গ। এপ্রিলের এই গরমের মধ্যেও নাকি সোনমার্গে বরফ দেখা যায়। সোনমার্গে যাওয়ার দিন সকালে প্রথমে আমরা কাশ্মীরের একটা ইউনিভার্সিটির কাছের দোকানে একটা মজার আলু পুরি আর অমলেট খেলাম। আমাদের লিপি রানী এখন আলুর পরোটা আর পুরি খাচ্ছি। পুরি অ্যাকচুয়ালি রুটি। সেমাই দিবে, সেমাই খেতে চাই। বলো ফিরনি দিবে কিনা। এরা পুরি বলতে নর্মাল রুটি বুঝায়, মানে হচ্ছে লুচি, আর এটা হচ্ছে পরোটা বলতে আলু দেওয়া হচ্ছে। পদ্ধতি হবে আমরা অমলেট দিতে বলছি, অমলেটের সাথে পাউরুটিও দিয়ে দিচ্ছি। 2 পিস পাউরুটি বের হয়েছে। হ্যাঁ 2 পিস পাউরুটি, বুঝলাম যে এটা আসলে টোস্ট না, পাউরুটি দিয়ে ডিম ভাজা খেতে হয়। সাথে আবার সস দিয়ে দিচ্ছে। আর একটা সস দিছে। গতকালকে মুমিনকে জিজ্ঞেস করছিলাম ওরা কি হচ্ছে গিয়ে লাচ্ছা সেমাই চিনে কিনা বা ঈদের দিন খায় কেনা। বলছে লাচ্ছা সেমাই কি সেমাই তো চিনি না, ওটা তো তবে ঈদের দিন ওরা ফিরনি খায়, যেটা দুধ দেবে না। আমি বলছি যে হ্যাঁ আমরাও হচ্ছে কি সেমাই দুধ দেবে না, কিন্তু সেটা কিছুটা নুডলসের মতো দেখতে। আচ্ছা, তো রাস্তায় দেখছিলাম তখন কাছ থেকে দেখিনি, আজকে কাছ থেকে দেখে জিজ্ঞেস করলাম দোকানদারকে এটার নাম, বললো এটার নাম হচ্ছে ফিরনি। তারপরে এটা হচ্ছে লাচ্ছা সেমাই, যেটাকে কাশ্মীরে বলা হয় ফিরনি। সোনমার্গে যাওয়ার পথে যেই জিনিসটা অন্য জায়গাগুলো থেকে আলাদা লাগবে সেটা হলো সারি সারি সরিষা ক্ষেত, একটার পর একটা সরিষা ক্ষেত আসবে, আর দেখবেন সর্ষে ক্ষেতে ভূতেরা সুন্দর করে ছবি তুলতেছে। তাহলে আপনারাও আপনাদের ড্রাইভারকে বলে এদের মতো ঢুকে যেতে পারবেন এসব ক্ষেতে। আমরা হচ্ছে সোনমার্গ যাচ্ছিলাম। সোনমার্গ যাওয়ার পথে আমাদের যে ড্রাইভার গাইড সে মঈন ভাই আমাদের নিয়ে একটা জায়গায় আসলো। তো জায়গাটা হচ্ছে এরকম। আরো কিছু দূর এগোলেই দেখবেন একটা নদীর ধারা। এটা হলো বিখ্যাত সিন্ধু নদী বা ইন্ডাস রিভার, যেটার কথা আপনারা বিভিন্ন বইয়ে পাইছেন। সোনমার্গের প্রায় পুরো জায়গাটা জুড়ে এই নদী আপনার রাস্তার সাথে সাথে চলবে একবারে লাদাখ পর্যন্ত। সোনমার্গের কাছাকাছি আপনি এসে পড়ছেন কিভাবে বুঝবেন? সুন্দর সুন্দর বাড়ি বা রিসোর্টের ছড়াছড়ি দেখে। সোনমার্গের আসল নাম সোনামার্গ, কিন্তু লোকের মুখে মুখে সোনমার্গ হয়ে গেছে। তো আমরা এখন আসছি সোনমার্গে। সোনামার্গ বলে, সোনমার্গ বলে। এইখানে এসে আমাদের প্রথম কাজ হতেছে বরফের মধ্যে ঘোরাঘুরি। এখন খুব সুন্দর একটা বরফ আছে, একবারে সাদা সাদা, কিন্তু মে জুন মাস আস্তে আস্তে এই বরফটা একটু কালো কালো হয়ে যাবে, মানে হচ্ছে ময়লা হয়ে যাবে। আর এর আগে অক্টোবর নভেম্বরের দিকে যখন লোকজন আসে, মেনলি অক্টোবরের দিকে, তখন এই ময়লা বরফটাই থাকে। পরিষ্কার বরফটা পাওয়া যায় হচ্ছে শীতের পর থেকে। তো আমরা একবার শীতের পরে এবং বসন্তের লাস্টের দিকে আসছি, তো তাও এখনও বরফটা রয়ে গেছে, সেদিক থেকে লাকি। আর এখন আমরা হয়তো স্নোমোবাইল কিংবা স্লেজে উঠবো, কিন্তু সেক্ষেত্রে খুব কম, মানে দামাদামি করে নিতে হবে।
দামাদামি ভিডিওগুলো না হয় পরে দেব। আমার এখন এই যে জাস্ট একটা সোয়েটার না, জ্যাকেট, পাতলা জ্যাকেট, একটা টি শার্ট আর হচ্ছে নিচে একটা থার্মাল আছে, তাতেই অনেক গরম লাগতেছে। সো মনে হয় না এই বসন্ত কিংবা গরমের টাইমে এখানে আসলে খুব একটা গরম জামা নেওয়ার দরকার আছে। হ্যাঁ, লেবু দিছে, অনেক কিছু দিচ্ছে, কিন্তু মজার আছে এই জিনিসটা। কিছুটা সুইট কর্নের মতো। মোমোটা ভালো না লাগলেও এটা ভালো ছিল। রুপিতে কি করাবে? স্নো স্লেজিং করাবে আর না না, জাস্ট স্নো বাইকে হ্যাঁ, স্নো বাইকে আনলিমিটেড টাইম করাবে। আনলিমিটেড কত করে ভালো লাগবে করতে? ঘুরমো 3-4 দিন ঘুরমো এক স্নো বাইকে। কেউ এই যে এই জিনিসটা দেখায় না যে এখানে এক গাদা কাদা থাকে। সোনমার্গের পাহাড়ি জায়গায় যেখানে বরফ আছে সেখানে আবার শুরু হয়ে গেল আমাদের নিয়ে কারাকারি। স্লেজ রাইড 1800 রুপি আর স্নো মোবাইল 2500 রুপি। এবার আমরা 800 এর মধ্যে স্নো মোবাইল নিলাম। অনেকক্ষণ দামাদামি করতে হয়েছিল, এমন ভাব দেখাতে হয়েছিল যেন আমরা স্নো মোবাইলে যাবোই না। चलिए এরকম লাগলো তো আমি শেষ। ওখানে যাবো। कौन सी बात? ये ले लो टिकट आप। ঠিক আছে। ये टिकट वापसी का, जब वापस आएगा ना हाँ। उधर दिखाना है ये, ठीक है? সুস্থ और किसी को भी 3 बाइक 30-40 बाइक है, किसी पे भी बैठ। হাফ পেমেন্ট আর ফুল পেমেন্ট রেখে আসেন। তো আমাদেরকে বলছিল একবারে চূড়া পর্যন্ত অনেকখানি দূরে নিয়ে যাবে। বাজরাঙ্গি ভাইজান আরও কি জানি পয়েন্ট দেখাবে, আর স্লেজ নিলে থাজি ওয়াজ স্পেসিয়ার পর্যন্ত। এবং স্নো মোবাইলে ওঠার ঠিক 2 মিনিট পর আমাদের নামাই দিয়ে বলে যে এসে গেছি। মানে মেজাজ তখন এত খারাপ হয়েছে। ये पॉइंट हाँ, उधर आगे नहीं जाना सिले जिले। 800 টাকা একটু কি এত হাঁটে আসতে পারতাম। হাইটে আসা যেত না। হ্যাঁ পুরো হাঁটে পিছলা খাইতে খাইতে আসতাম, কাছে যেতে হতো। এই যে এইটুকু হচ্ছে আমাদের 800 টাকা নিয়েছে। এরপরে কেমনে কি করবো সেটা হচ্ছে কথা। এটা বাজরাঙ্গি ভাইজান পয়েন্ট। উত্তর মানে আমি যে এখানে মনে কোনো একটা পয়েন্ট দেখাবে, তারপরে বাজরঙ্গি ভাইজান বলকে ইহাপে উত্তর আমি এখানে উঠতে পারি, আমি একেবারে বাজরঙ্গি যাবো। বলছে এই হে লাস্ট পয়েন্ট হ্যাঁ, এই হে হাইস্ট পয়েন্ট হ্যাঁ। তাহলে যদি আমরা করতাম মানে না স্লেজ না, ওই যে 1000 টাকা 1200 টাকা বলতেছিল, তাইলে ওটার কি হইতো? এখানেই নামাই দিছে। হ্যাঁ, তাহলে এখানেই নামাই দিত, এখানে নামাই করতো যে তারপরে স্লেজ নাও। আরে और मिनी बर्बाद करना चाहते हैं। তখন এক একজন এক এক অফার করতেছে, এখানে নিয়ে যাব ওইখানে নিয়ে যাব। আমরা তখন কারো কথাই না শুনে আগাইতে থাকি পায়ে হেঁটে হেঁটেই। তো আমরা এখন স্লেজ না নিয়ে নিজে নিজে হাইটে হাইটে উঠতেছে, এই যে লিপি উঠতেছে। যাই হোক, আমার মতো এখানে স্লেজ টেজ যাই নেন, খুবই বিরক্তিকর ব্যাপার স্যাপার। মানে 800 রুপিতে আমরা স্নো মোবাইল ভাড়া করছিলাম। বলছে বাজরাঙ্গি ভাইজান দেখাবে, তারপর গ্লেসিয়ার থেকে 5 মিনিটের দূরত্ব। অবশ্য হ্যাঁ 5 মিনিটের দূরত্ব, এখান থেকে পিছলাইলে 5 মিনিটের দূরত্ব। যাই হোক, তো এই আর কি মোটামুটি স্ক্যামটি হয়েছে বলা যায়। তো এখন আমরা একবারে উপরে আসছি, দেখেন। আরো বেশ খানিকটা হয়তো যেতে পারতাম, কিন্তু ততক্ষণ সূর্য অনেক নিচে নেমে আসছে, আর তাই গ্লেসিয়ারের পার্টটাও দেখা হইল না। তো এইগুলোর মধ্যে দিয়েই শেষ হলো আমাদের সোনমার্গ ভ্রমণ। এখন এই যে লিপি ওদের সামনে আছে, কারণ ও জানে ওর দিকে আমি এখন জিনিসপাতি ছুঁড়ে মারবো। এখন আমরা ব্যাক করতেছি, কারণ এখন অনেক বেজে গেছে, সম্ভবত এখন আর থাকতে দিবে না। দাও দাও দাও, কিচেনে দিতেছিল।
দূর লাগে না। ফেরার পথে এই দুইজনের ধপাস ধপাস দেখতে দেখতে আমরা ব্যাক করলাম স্নো মোবাইলের লাইনের কাছে। মজা লাগছে। যাও আগাও আগাও, পড়লে পড়লা, নাহলে এদিকে স্লেজ করে যায়। তুমি কি স্লেজিং করবা? হ্যাঁ। ও গেছিলাম আর একটু। আও ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, আও যাও যাও আগাও। ছাপাক ছাপাক ছাপাক। এটা হলো গিয়া স্লেজে দাঁড়ানোর সিরিয়াল। पहले इसको अदरक मसाला वगैरह डाल के बनाना, इलायची दालचीनी लौंग अदरक काली मिर्च वगैरह हो तो बनाना। उसके बाद उसको छानी करके फिर ये इसमें डाल के कप में ऊपर से 1 स्पून जितना आप लेते हो लिमिट, 1 स्पून कहवा स्पून, जैसे आपकी लिमिट ज्यादा लो या कम लो, फिर इसको पियो। बादाम नहीं डलता यहाँ। সোনমার্গে এই আমাদের বরফ দেখা। তারপর বেশ কিছুক্ষণ স্নোমোবাইলের লাইনে দাঁড়ায় দাঁড়ায় জঘন্য একটা কাওয়া খাওয়ার পর আমাদেরকে স্নোমোবাইল আবার বিশাল 1.5 মিনিটের সফর করে আমাদের পার্কিং এর কাছাকাছি নিয়ে আসলো। একটু আগে থেকে জেনে যাবেন যে কিভাবে গ্লেসিয়ারের কাছে পায়ে হেঁটেই যাওয়া যায়। একটু কষ্ট হবে, কিন্তু শুধু শুধু এতগুলো টাকা যাবে না। এছাড়াও এখানে আছে বেশ কয়েকটি লেক, যেগুলোর কোনোটাই আমাদের দেখা হয়নি। সোনমার্গ থেকে রাতে ব্যাক করে আবার আমরা শহর দেখতে বের হলাম। এটা ছিল ঈদের আগের দিন, তাই এখানে ট্রেডিশন অনুযায়ী সবাই পেস্ট্রি কিনতেছিল, আমরাও কিছু মিষ্টি কিনে মেরে দিলাম। আর সবশেষে কাছাকাছি একটা দুর্গা মন্দির ছিল দেখার মতো, সেখানে কিছু সময় কাটায় শেষ হলো আমাদের পেহেলগাম আর সোনমার্গ পর্ব। পরের পর্বে থাকবে আমাদের দুধ পাথারিতে যাওয়া আর শ্রীনগরের আরো কিছু মুঘল গার্ডেনে ঘোরাঘুরি। ততক্ষণ পর্যন্ত টাটা। আপনার লেজটা বেশ মোটা দেখা যাচ্ছে ধীমানদে। আপনি কি খাওয়া দাওয়া করেন যে কারণে আপনার লেজটা এত মোটা?